বন্ধুরা, পরবর্তী রাষ্ট্রপতির তালিকায় উঠে আসছে এমন 8 জন হেভিওয়েট ব্যক্তির নাম যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এই তালিকায় যেমন আছেন প্রবীণ রাজনীতিবিদ, তেমনি আছেন নোবেলজয়ী ব্যক্তিত্ব। এমনকি এমন এক ব্যক্তির নাম এই তালিকায় আছে যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি। কে সেই ব্যক্তি যিনি হতে পারেন আগামী রাষ্ট্রপ্রধান? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক বঙ্গভবনের পরবর্তী সম্ভাব্য কাণ্ডারীদের গোপন তালিকা। নাম্বার 1, জুবাইদা রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান হতে পারেন রাষ্ট্রপতি পদের জন্য এক বড় চমক। তিনি উচ্চ শিক্ষিত, মেধাবী এবং রাজনৈতিক পরিবারের পুত্রবধূ। তার ক্লিন ইমেজ এবং বুদ্ধিমত্তা তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। একদিকে রাজনৈতিক পরিবারের ঐতিহ্য, অন্যদিকে নিজের ব্যক্তিগত যোগ্যতা, সব মিলিয়ে জুবাইদা রহমান হতে পারেন বিএনপির দাবার বোর্ডের সেই চেকমেট গুটি যা বিরোধীদের সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। নাম্বার 2, খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির রাজনীতির অন্যতম স্তম্ভ তিনি। একাধারে তিনি ভূতত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং লেখক। বিএনপির স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্যকে নিয়ে দলের ভেতরে গুঞ্জন অনেক আগে থেকেই। শোনা গিয়েছিল 2026 সালে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নামে চূড়ান্ত তালিকার শীর্ষে ছিল। 80 বছর বয়সী এই নেতা কুমিল্লা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক দলের দুঃসময়ে যেমন পাশে ছিলেন তেমনি মুক্তিযুদ্ধেও রেখেছেন অসামান্য অবদান। অনেকেই মনে করছেন বয়সে জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নেতা হিসেবে বঙ্গভবনের জন্য তিনি হতে পারেন সবথেকে নিরাপদ পছন্দ। নাম্বার 3, সেলিনা রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য। বিগত সরকারের আমলে বারবার জেল জুলুম সহ্য করা এ নেত্রী দলের প্রতি আনুগত্যের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ। রাজনৈতিক মহলে আলোচনা চলছিল তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর আসনে বসেন তবে রাষ্ট্রপতি পদে এমন একজন নারীকে বসিয়ে বিএনপি বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চাইবে। আর যদি সত্যি তাই হয় তবে সেলিমা রহমান হবেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রপতি। এটি হবে বিএনপির পক্ষ থেকে একটি চমকপ্রদ মাস্টার স্ট্রোক। নাম্বার 4, নেতা নজরুল ইসলাম খান। শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একজন। তার কথা বলার ধরন এবং যুক্তিপূর্ণ বিশ্লেষণ তাকে দলের বাইরেও গ্রহণযোগ্য করে তুলেছে। যদিও শোনা যাচ্ছে তাকে হয়তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে, তবে রাষ্ট্রপতির দৌড়েও তার নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এই নেতা দলের দুঃসময়ে নির্বাচন পরিচালনা কমিটির গুরু দায়িত্ব পালন করেছেন। তাই পুরস্কার হিসেবে রাষ্ট্রপতির পদটি তার কপালে জুটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নাম্বার 5, রুহুল কবির রিজভী। বিএনপির রাজনীতিতে গত 1.5 দশকে সবথেকে বেশি নির্যাতিত এবং একই সাথে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর রুহুল কবির রিজভী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দিনের পর দিন পার্টি অফিসে অবরুদ্ধ থেকেছেন, জেল খেটেছেন, কিন্তু দল ছেড়ে যাননি। অবাক করা বিষয়টি হচ্ছে দলের সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়েও এবার তিনি কোনো আসনে নির্বাচন প্রার্থী হননি। আর এখান থেকে রাজনৈতিক বুদ্ধারা গন্ধ পাচ্ছেন নতুন কিছুর। ধারণা করা হচ্ছে তাকে এমপি বা মন্ত্রী না করার পেছনে বড় কোনো পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা কি রাষ্ট্রপতির আসনে বসানো? ত্যাগের পুরস্কার হিসেবে রুহুল কবির রিজভী যদি বঙ্গভবনে যান তবে তা হবে তৃণমূল নেতা কর্মীদের জন্য এক বিশাল আবেগের বিজয়। নাম্বার 6, সালাউদ্দিন আহমেদ। তিনি একজন অর্থনীতিবিদ এবং সাবেক আমলা। বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা এবং ক্লিন ইমেজ তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে। অতীত ইতিহাস বলে বিএনপির দলীয় রাষ্ট্রপতিরা অনেক সময় সংকটকালে দলের জন্য বুমেরাং হয়েছেন। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি এবার হয়তো সরাসরি দলীয় নেতার বাইরে গিয়ে সালাউদ্দিন আহমেদের মতো কোন নিরপেক্ষ বা বিজ্ঞ অর্থনীতিবিদকে রাষ্ট্রপতি করতে পারে। এতে করে আন্তর্জাতিক মহলে এবং দেশের সুশীল সমাজে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে। নাম্বার 7, ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তার ভদ্রচিত আচরণ এবং সজ্জন ব্যক্তিত্বের জন্য সব মহলেই সমাদৃত। তিনি অতীতে তথ্যমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের ভেতরে তিনি তুলনামূলক কম বিতর্কিত এবং কূটনীতিকদের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তবে রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে ডক্টর মঈন খানের মতো একজন উচ্চশিক্ষিত এবং সিনিয়র নেতাকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার অভিজ্ঞতা সরকারকে বাড়তি সুবিধা দিতে পারে। নাম্বার 8, ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় মুহূর্তে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। নোবেলজয়ী ব্যক্তিত্বকে
ইউনুসকে নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে ব্যাপক আগ্রহ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নানাভাবে হয়রানির শিকার হয়েছিলেন, আর তখন বিএনপি প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছিল। বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে তবে তা হবে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য একটি বড় পদক্ষেপ। ডক্টর ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ব্যবহার করে বিএনপি সরকার বিদেশ থেকে বিনিয়োগ এবং সমর্থন আদায়ে এগিয়ে থাকতে পারে। তবে প্রশ্ন একটাই, ডক্টর ইউনুস কি এই অলংকারী পদে বসতে রাজি হবেন? বন্ধুরা, এই 8 জনের তালিকা বিশ্লেষণ করলে বোঝা যায় আগামী দিনে বঙ্গভবনের বাসিন্দা কে হবেন তা নির্ভর করছে রাজনৈতিক কৌশল এবং সময়ের প্রয়োজনের ওপরে। বিএনপি কি দলীয় আনুগত্যকে প্রাধান্য দেবে নাকি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতাকে বেছে নেবে তা সময় বলে দিবে। রাজনৈতিক বাস্তবতায় বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর বিদায় এখন কেবলমাত্র সময়ের ব্যাপার, আর তার স্থলাভিষিক্ত হতে যাওয়া এই 8 জনের যে কেউ হতে পারেন বাংলাদেশের পরবর্তী অভিভাবক। তো আপনার কি মনে হয় কার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং আপনি কাকে চান তার নাম কমেন্ট করে জানান। আমি তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।